This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. মাও জেদং নামটা উচ্চারণ করলেই চীন বামপন্থা মাওবাদের দিকে নজর চলে যায়। কিন্তু আজ মাওয়ের নাম উচ্চারণ করতে হচ্ছে মাওয়ের কথার জন্য। 1949 সালে মাও জেদং ঘোষণা করেন, গ্রাম দিয়ে শহর ঘেরার যে লড়াই চলছিল চীনে, সেই লড়াই শেষ হলো। সেই লড়াই শুরু হয়েছিল 1927 সাল থেকে। গ্রামে গ্রামে সংগঠন গড়ে তোলা ছিল উদ্দেশ্য। ইতিহাস বলছে 1927 সালে চীনে ফসল বিদ্রোহ হয়, অর্থাৎ চীনের কমিউনিস্ট পার্টি। চীনের শাসকের মোকাবিলায় কৃষক ও শ্রমিকদের নিয়ে বাহিনী তৈরি হয়। গ্রাম দিয়ে শহর ঘেরা সেই লড়াই, সেই টোটকা এই বাংলায় কি পুনর্জন্ম নিল? লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর বাংলার জনগণের মনের আনাচে কানাচে কি মাও জেদংয়ের বাণী গুঞ্জরিত হচ্ছে? মাও কি এই বাংলায় প্রাসঙ্গিকতা ফিরে পেলেন? এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার, তাই না? গ্যামলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে V-Guard দিয়ে সুরক্ষিত রাখুন। V-Guard, India's #1 stabilizer. ভাবছেন তো, ভোট হলো দেশে, আমরা মারামারি করে মরছি এই রাজ্যে, আর নাম করছি কোথায় চীনের মাও জেদংয়ের। হ্যাঁ, করছি, তার কারণ আছে। আচ্ছা, এই বাংলায় মাও জেদংয়ের বার্তার ধারক বাহক কারা বলুন তো? ভাববেন না যে বামপন্থী, অতি বামপন্থী মানে নকশাল বা মাওবাদীদের কথা বলছি, কারণ যা দেখছি তাতে তো মনে হচ্ছে মাও জেদংয়ের কথা এ রাজ্যে যদি কেউ অন্তত শিরোধার্য করে থাকে, তাহলে সেটা তৃণমূল কংগ্রেস। মাওয়ের কথা তৃণমূল শুধু যে শিরোধার্য করেছে তা নয়, তার সঠিক রূপায়ণ করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিরিয়াসলি আপনারা খেয়াল করে দেখুন, এবং এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। আজ থেকে সেই কতদিন আগে সিপিআই নেত্রী গীতা মুখোপাধ্যায়, তিনি বিদগ্ধ নেত্রী ছিলেন, 4 বারের বিধায়ক, 7 বারের সাংসদ। তিনি একবার ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল্যায়ন করতে গিয়ে বলেছিলেন, মমতা ব্যানার্জি নাকি অনেকটা তাঁদের মতো, মানে বামপন্থীদের মতো। গীতা মুখোপাধ্যায় সেই কথার ব্যাখ্যা করতে গিয়ে পরবর্তীকালে অনেককে বলেছে, জানেন তো, যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন কমিউনিজমের সেরা ছাত্রী। এই লোকসভা ভোটের ফলটা বেরোনোর পর না, আমার খালি মনে হচ্ছে যিনি ইদানিংকালে বাংলার রাজনীতিতে অনুপ্রেরণার সবথেকে বড় সোর্স, মানে উৎস, সেই মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এবং তৃণমূল এই মাও জেদংয়ের থিওরিতে অনুপ্রাণিত। কেন বলছি? রাজ্যের দুটো বড় পুরসভা, কলকাতা আর শিলিগুড়ি, এই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুটো জায়গায়, এই দুটোর কথা একবার ধরুন এবং তাদের ফলাফলটা একটু বিশ্লেষণ করে দেখুন। দুটো কর্পোরেশন এলাকাতেই তৃণমূলের রেজাল্ট কিন্তু খুব খারাপ। একটু খুঁটিয়ে দেখলে দেখবেন যে কলকাতা আর শিলিগুড়ির কিছু কিছু এলাকায় তৃণমূলের ফলাফল তো একেবারে যাকে বলে যাচ্ছেতাই বলা চলে। কলকাতার দক্ষিণ থেকে জিতেছেন তৃণমূলের মালা রায়, অথচ কলকাতা পুরসভার 140টার মধ্যে অর্ধেকের মধ্যে আসনে নাকি, অর্ধেকের বেশি ওয়ার্ডে নাকি এগিয়ে গেছে বিজেপি। ভাবতে পারছেন? একই অবস্থা শিলিগুড়িতেও, সেখানেও তৃণমূলের পুরো বোর্ড, জেলা পরিষদ তাদের দখলে, অথচ দার্জিলিং লোকসভার যে 3টি বিধানসভা এই সমতলের মধ্যে পড়েছে, সেই শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি আর ফাঁসি দেওয়ায় তৃণমূলের থেকে অনেক বেশি ভোট পেয়ে গেছে বিজেপি। শিলিগুড়ি বিধানসভায় বিজেপির লিড কত জানেন? 67,000। এই মাটিগাড়া, নকশালবাড়ি বিধানসভায় বিজেপির লিড 84,000, আর ফাঁসি দেওয়া বিধানসভায় বিজেপির লিড 35,000। এর সঙ্গে পাহাড়ের 3টে বিধানসভা, দার্জিলিং, কার্শিয়াং আর কালিম্পং মিলিয়ে বিজেপির লিড পেয়ে গেছে ওই 93,000-এর মতো। এই 7টা বিধানসভার মধ্যে 6টাতেই কিন্তু তৃণমূলকে টেক্কা দিয়েছে বিজেপি। ফলে যেটা হওয়ার সেটাই হয়েছে। রাজু বিস্তা শুধু যে দার্জিলিং থেকে জিতে গেছেন তা নয়,
যা দেখছেন তো লোকসভা ভোটের হিসেবটা যদি করেন তাহলে এবার শিলিগুড়ি পুরসভাও একই সঙ্গে তৃণমূলের হাতছাড়া হয়েছে বলেই ধরতে হবে। কারণ মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার বা অন্য সব প্রত্যেক মেয়র পরিষদের ওয়ার্ডেই তৃণমূল তাদের লিড হারিয়েছে। একজন তৃণমূল কাউন্সিলরও দলকে লিড দিতে পারেনি, অথচ রাজ্যে তৃণমূলের আসন বেড়েছে, তৃণমূলের ভোট বেড়েছে। কলকাতা শিলিগুড়ি দুটোই শহরাঞ্চল, সেখানে বিজেপি তার মানে তৃণমূলকে টেক্কা দিল। যখনই গ্রামে ঢুকেছে তখনই কিন্তু তৃণমূলের জয় জয়কার। অর্থাৎ তৃণমূলের সেই থিওরি, মাও জেদংয়ের থিওরি, এবারের জয়টা এসছে সেই থিওরি মেনে গ্রাম থেকে। ওই জন্যই তো বলছিলাম না, মাও জেদংয়ের গ্রাম দিয়ে শহরে ঘেরার থিওরিতেই এত বড় জয় পেয়েছে বা তৃণমূল। দুর্নীতির খেয়াল করে দেখুন কত অভিযোগ ছিল, কম তো কিছু ছিল না। যাবতীয় অভিযোগকে একদম ভোঁতা করে দিতে চীনা ফর্মুলাই তৃণমূল কাজে লাগিয়েছে। মানে এমনিতে বাজারে চীনা জিনিসের যতই বদনাম থাক, চীনা জিনিসের কোনো গ্যারান্টি যতই না থাক, কিন্তু শহরটাকে গ্রাম দিয়ে ঘেরার নীতিটা এটা মনে হচ্ছে শুধু টেকসই নয়, একদম টাইম টেস্টেড। মানে বিভিন্ন সময়ে বিভিন্ন শাসকের আমলে চরম পরীক্ষিত এবং চরম সফল। মাকে বাদ দিয়ে কিছুই হয় না, আম্মাকে বাদ দিয়ে। তাই আপনাদের এই দুঃখ মোচনের জন্য 500 টাকা থেকে বাড়িয়ে এটা আমরা 1000 টাকা করলাম। ফেব্রুয়ারি মাসেই লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক ভাতা দ্বিগুণ করে দিয়েছিল রাজ্য সরকার। তার ডিভিডেন্ড ঘরে তুলতে চেষ্টার কসুর করেনি তৃণমূল। প্রচারের দেওয়ালে লক্ষ্মীর ভাঁড় এঁকে ভরিয়ে দিয়েছিল শাসক দল, সঙ্গে বিজেপিকে গেঁথে প্রচার। বিজেপি এলেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে। প্রতিটি সভায় নিয়ম করে এক বিজেপি নেত্রীর অডিও শুনিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 10 দিন আগে বিজেপির একজন মহিলা নেত্রী কুচবিহার থেকে রাজ্য নেতৃত্বকে পাশে বসিয়ে মঞ্চ থেকে বলেছে, বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ করার অভিযোগেও প্রতিদিন শান দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। 50 লক্ষ গরিব মানুষের ছাদের টাকা এই জনবিরোধী বিজেপি সরকার আটকে রেখেছে। 100 দিনের কাজ করার পরেও 7000 কোটি টাকা দাওনি, গরিব মানুষের হাত মেরেছ। গ্রামে, বিশেষ করে দক্ষিণবঙ্গের গ্রামে ম্যাজিকের মতো কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রচার। একাধিক আসন বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তালিকায় উত্তরের কোচবিহার যেমন রয়েছে দক্ষিণের হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ব্যারাকপুর, বর্ধমান, দুর্গাপুরের মতো কেন্দ্র। অথচ এই তৃণমূলই শহরাঞ্চলে বেকায়দায়। কলকাতা পুরসভার প্রায় অর্ধেক ওয়ার্ডেই এগিয়ে বিজেপি। মন্ত্রী শশী পাজা, বিধায়ক দেবাশিস কুমারের ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে। শিলিগুড়ি পুরসভার মেয়র, ডেপুটি মেয়রের ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে। শিলিগুড়ি পুরসভায় তৃণমূলের হাতে থাকা সব ওয়ার্ডেই এগিয়ে রয়েছে বিজেপি। বিধাননগর বিধানসভায় এবারও পিছিয়ে রয়েছে তৃণমূল। শহরে এমন হতে পারে ধরে নিয়েই কি গ্রাম দিয়ে শহর ঘেরার পরিকল্পনা নিয়েছিলেন তৃণমূল নেত্রী? বলতেই হচ্ছে ভোটে জেতার অঙ্কে তৃণমূল পুরোপুরি সফল। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। দেখুন, গ্রামাঞ্চলে তৃণমূলের এই জয় জয়কারের কারণ যদি ওই লক্ষ্মীর ভাণ্ডার বা স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প হয়, যদি ওই দুর্নীতির অভিযোগে বিদ্ধ তৃণমূল বিজেপির বিরুদ্ধে বঞ্চনার পাল্টা অভিযোগে মানুষের মন জিতে নেয়, তাহলে সেটা উত্তরবঙ্গে খাটলো না কেন? কেন উত্তরবঙ্গে এবারও তৃণমূল সেই অর্থে দাঁত ফোটাতে পারলো না? উত্তরবঙ্গ তো বাংলার মধ্যেই, এখানে যা সিদ্ধান্ত হয়, যে সুযোগ সুবিধা দেওয়া হয়, সে তো ওখানেও যায়। তাহলে এরকম কেন হলো? কেন এবারও কোচবিহার আর মালদা দক্ষিণ বাদ দিয়ে উত্তরবঙ্গের 6টা লোকসভা আসন জিতল বিজেপি? বিজেপি 100 দিনের কাজের টাকা বা আবাস প্রকল্পের টাকা আটকে রেখেছে, বাংলার মানুষকে বঞ্চনা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যুক্তিটা
সেগুলো বারবার শুনিয়েছেন বটে। ওই বললাম যেটা বিজেপির ন্যারেটিভ ছিল তার গোড়াতেই একটা প্রশ্নচিহ্ন বসিয়ে দিতে চেষ্টা করেছেন। বিজেপি বলেছিল যে হিসেব দিচ্ছে না বলে টাকা দেওয়া যাচ্ছে না, আর তারা বলেছেন বঞ্চনা করে টাকা দিচ্ছে না, এরকম হিসেব টিসেব নিয়ে কোনো সমস্যাই নেই, তা নেই যে সেটা প্রমাণ করার জন্য আমরা নিজেরা টাকা দিয়ে দিচ্ছি। এই যুক্তি যদি দক্ষিণবঙ্গের গ্রামগুলোতে খাটে তাহলে উত্তরবঙ্গের গ্রামে কেন সেভাবে খাটেনি? মানে চা বাগানের কথাই ধরুন, প্রচুর মহিলা শ্রমিক কাজ করেন, তারাই যেরকম ওই বাগানের চালিকা শক্তি তেমনই তো পরিবারেরও নিয়ন্ত্রক তারাও নিশ্চয়ই লক্ষ্মীর ভাণ্ডার পান। তাহলে রাজ্যের অন্যান্য জায়গায় যদি লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব পড়ে তাহলে উত্তরবঙ্গে কেন লক্ষ্মীর ভাণ্ডার এই তৃণমূলের ভোট ভাণ্ডার হতে পারলো না? বাংলার বাকি জায়গায় তৃণমূলের বিরুদ্ধে যে বিভিন্ন অভিযোগ উঠেছে তা সে সন্দেশখালি হোক বা ওই ভ্যারাইটিস অফ দুর্নীতি আর কি, সেগুলোকে তৃণমূল যদি এই লক্ষ্মীর ভাণ্ডারের জোরে উড়িয়ে দিতে পারে তাহলে উত্তরবঙ্গে পারল না কেন? উত্তরবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপক প্রভাব পড়ল না কেন? এটা সবার কিন্তু মানে রাজনীতির যারা ছাত্র আর কি তাদের জন্য কিন্তু একটা খুব ইন্টারেস্টিং থিসিস পেপার হতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার তো 1 নম্বরে কাজ করেছে, সেটা বিরোধীরাও সেটা স্বীকার করে নিয়েছে। জন্যই আমরা কিন্তু প্রত্যেকটা লোকসভা ক্ষেত্রে ভোটের যে ব্যবধানটা সেটা আমরা অনেকটা কমে নিয়ে এসেছি, অনেকটা কমে গেছে। যদি কাজ করে না থাকে তাহলে আমরা কুচবিহার জিতলাম কি করে? গ্রাম বাংলা যেটা গ্রামীণ ভোটার সেটা আমাদের অটুট রয়েছে, কিন্তু শহরে যেটা মিউনিসিপ্যালিটি এরিয়া ধূপগুড়ি যেটা পৌরসভা সেখানে আমরা পিছিয়ে গেছি, সেটাই ডিফারেন্সটা তৈরি করে দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের তো অবশ্যই একটা পজিটিভ, কারণ আমাদের রাজ্যে রোজগার নেই। আপনি যদি কাউকে মাসে 100 টাকাও দেন ফ্রিতে পেনে মানে কিছু কাজ না করে, সেও খুশি হবে। এখানে তো অনেকটা 1000-1200 টাকা দেওয়া হচ্ছে, খুশি কেন হবে না? কিন্তু তারা বুঝতে পারছে না যে তার ফলে তার বাড়ির লোকটা চাকরি পাচ্ছে না, তার বাড়ির ইলেকট্রিক বিল বাড়ছে। বুঝবে একদিন না একদিন, সময় এলে। গতকাল মাঝরাতে জয়ের সার্টিফিকেট পেয়েছিলেন সুকান্ত মজুমদার। গণনা, পুনর্গণনা, অভিযোগ, পাল্টা অভিযোগ, এইসব মিলিয়ে মিশিয়ে ওই ভোট গুনতে গুনতে প্রায় রাত কাবার। এবার সব ঝড় ঝাপটা সামলে যখন জিতলেন তখন ওই বিজেপির রাজ্য সভাপতির উপলব্ধিটা শুনলেন। এই লক্ষ্মীর ভাণ্ডারের কল্যাণেই তাকে নাকি কড়া টক্করের মুখে পড়তে হয়েছে। আবার জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় তিনি কি বললেন? তিনি জিততে না পারলেও লক্ষ্মীর ভাণ্ডারের কল্যাণে তার ভোট বেড়েছে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার উত্তরবঙ্গেও যে কিছুটা কাজ করেছে সেটা তো সবাই স্বীকার করে নিচ্ছেন। এখানেই আমার প্রশ্ন, কিছুটা কাজ করেছে? কিছুটা? আচ্ছা, কেন একটু কাজ হলো, কিছুটা কাজ হলো, কেন পুরোটা কাজ হলো না, যথেষ্ট কাজ করলো না? কেন পুরোপুরি এফেক্টিভ হলো না? কেন পুরোপুরি জয় এনে দিতে পারলো না? কেন কোচবিহার ছাড়া উত্তরবঙ্গে আর কোনো আসন তৃণমূল জিততে পারলো না? তারা কি সব জায়গায় লক্ষ্মীর ভাণ্ডারের সুফল উপভোক্তাদের হাতে ঠিকভাবে পৌঁছয়নি? কিছুটা পৌঁছেছে, পুরোটা পৌঁছয়নি, সেই জন্য ফলও কিছুটা এসছে, পুরোটা আসেনি। আর শুধু লক্ষ্মীর ভাণ্ডারই বা কেন? প্রথম দফার ভোটের ঠিক আগে তো ওই যে জলপাইগুড়িতে টর্নেডো হলো, আজকেও হয়েছে ওখানে, জানেন তো, 1 ঘন্টার ঝড়ে পুরো লন্ডভন্ড হয়ে গেছে এলাকাটা। তখনও হয়েছিল, সেটা আরও ছোটো 5 মিনিটের ঝড়, তাতেই একদম 5 মিনিটের টর্নেডো একদম অসংখ্য মানুষকে পথে ভাসিয়ে দিয়ে চলে গেছিলো। মাথার উপর চাল উড়ে গেছিল, বাড়ি বিধ্বস্ত, যাচ্ছেতাই অবস্থা হয়েছিল, বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করলো রাজ্য। ক্ষতিপূরণ মানে তো সেই অ্যাকাউন্টে টাকা ঢোকা, নগদ টাকা। তার সুফল কেন পেল না তৃণমূল? হাতে গরম টাকার দাওয়াইটা এদেশের ভোটে তো একেবারে অব্যর্থ, নানান রাজ্যে পরীক্ষিত সত্য এটা। তার নাম সে লক্ষ্মীর ভাণ্ডার হোক এখানে বা ওদিকে লাডলি বাহেনা। দেখুন, সব জায়গাতে যেখানেই এরকম টাকা দেওয়া হয়েছে সেখানেই কিন্তু ভোট বাক্সে তার প্রভাব পড়েছে। কিন্তু এখানে উত্তরবঙ্গে গোটা গল্পটা উলট পুরাণ হলো কেন? 24 ঘন্টা হলো ভোটের রেজাল্টটা বেরিয়েছে, কিন্তু এর মধ্যে কি উত্তরবঙ্গের ফলাফলের একটু পোস্টমর্টেমও তৃণমূল করে উঠতে পারেনি? এটা আমাদের একটা অর্গানাইজেশনাল ল্যাপস। আমরা অর্গানাইজেশনালি বসবো,
উত্তরবঙ্গে মমতাদি গিয়ে অনেকটা রিকভার করে দিয়েছে। মমতাদির জন্য সব উত্তরবঙ্গের একটা মানুষও নেই যে মমতাদির বিরুদ্ধে। সবাই বলছে মমতাদি অনেক কিছু করেছেন, কিন্তু আমাদের অর্গানাইজেশনাল একটু সেট আপটা ওখানে করতে হবে। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। সাংগঠনিক দুর্বলতা, এটা না অনেকটা একটা জেনারেলাইজ স্টেটমেন্ট, জানেন তো, এটা গোল গোল একটা বলে দেওয়া হলো, ঝোলে ঝালে অম্বলে সব কিছুতেই এই যুক্তিটা কাজে লেগে যায়। আমার কি মনে হয় জানেন তো, উত্তরবঙ্গের এই ফলাফলের পেছনে শুধু তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা নয়, অন্য ফ্যাক্টরও আছে, এবং তার মধ্যে একটা বড় ফ্যাক্টর হচ্ছে ভৌগোলিক প্রভাব। আমরা সীমানা অনুযায়ী রাজ্য আলাদা করি তো, কিন্তু যারা ধরুন এই সীমানার এপাশ ওপাশ মানে সীমানা ঘেঁষা অঞ্চলগুলোতে থাকেন, তারা নিজেদের আলাদা মনে করেন না। তাই ওই যে দুটো রাজ্য মানে দেখুন, দুটোর মাঝখানে যে সীমানাটা থাকে সেটা তো দুটো দেশের সীমান্তের মতো নয়, সেখানে কাঁটাতারের বেড়া থাকে না, নোম্যান্স ল্যান্ড থাকে না, ফলে অনেক সময়ই ওই পাশাপাশি যে দুটো জায়গা হয়তো দুটো রাজ্যে পড়েছে, কিন্তু তারা নিজেদের একইভাবে একই থাকে আর কি, একই দেশের মধ্যে মানুষ, তারা তো একরকমই ভাববেন। অনেক সময় দেখা যায় পাশাপাশি দুই রাজ্যের সীমানা ঘেঁষা এলাকায় তাই একই রকম রাজনৈতিক প্রবণতা থাকে। একটু বুঝিয়ে বলি, মানে ধরুন কোচবিহারে জিতেছেন তৃণমূলের জগদীশ বসুনিয়া, এবার কোচবিহারের প্রতিবেশী আসামের ধুবড়ি কেন্দ্র, সেখানে জিতেছেন কংগ্রেসের রকিবুল হাসান, অর্থাৎ ইন্ডিয়া জোটের পক্ষে ভোট পড়েছে সীমানার এপাশ ওপাশ দুপারেই। আবার আলিপুরদুয়ারে জিতেছেন বিজেপির মনোজ টিগ্গা, প্রতিবেশী আসামের কোকরাঝাড় কেন্দ্র, সেখানে জিতেছেন ইউপিপিএলের জয়ন্ত বসুমাতারি, অর্থাৎ সীমান্তের দুপারেই এনডিএ জোটের পক্ষে ভোট পড়েছে। এবার আসুন রায়গঞ্জের কথা, রায়গঞ্জে জিতেছেন বিজেপির কার্তিক চন্দ্র পাল, এবং সেক্ষেত্রে তার জয়ের পেছনে একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বিপক্ষের ভোট কাটাকাটি। মানে প্রতিবেশী রায়গঞ্জের প্রতিবেশী বিহারের কিষানগঞ্জ, সেখানে কংগ্রেসের মোহাম্মদ জাভেদ জিতেছেন, আর রায়গঞ্জে কংগ্রেসের প্রার্থী তৃণমূলের ভোট কেটে বিজেপিকে জিতিয়ে দিয়েছেন। অর্থাৎ এখানে ইন্ডিয়া জোটের দুই শরিকের দ্বন্দ্বে সুবিধা পেয়েছে বিজেপি। হ্যাঁ, দুই জায়গাতেই কংগ্রেস যে শক্তিশালী এটা বোঝা যাচ্ছে। আবার মালদার উত্তরে জিতেছেন, মালদা উত্তর, সেখানে জিতেছেন বিজেপির খগেন মুর্মু, প্রতিবেশী বিহারের কিষানগঞ্জ কাটিহারে জিতেছেন কংগ্রেসের তারিক আনোয়ার। এবার মালদা উত্তরেও তৃণমূল আর কংগ্রেসের ভোট কাটাকাটির সুবিধা পেয়েছে বিজেপি। মানে একই অঞ্চলে, মানে এই দুটো এই অঞ্চলটাতেই পুরোটাই আর কি কংগ্রেসের যে একটা আধিপত্য রয়েছে সেটা বিজেপির সুবিধা করে দিয়েছে। আবার মালদা দক্ষিণ দেখুন, সেখানে জিতেছেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী, প্রতিবেশী কাটিহার যেটা, সেখানে জিতেছে কংগ্রেস। অর্থাৎ সার্বিকভাবেই গোটা অঞ্চলটায় কংগ্রেসেরই আধিপত্য। আমরা যখন এইসব বিষয়ে বুঝতে পারছি, আলোচনা করছি, রাজনৈতিক দলগুলো কি বুঝছে না? ফিরহাদ হাকিম বললেন উত্তরবঙ্গের মানুষও তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, সমস্যা যদি থাকে তাহলে সেটা নাকি তাদের দলীয় সংগঠনে রয়েছে। আচ্ছা, এইটা আমি বললাম তো, এটা একটা ইন জেনারেল স্টেটমেন্ট হয়ে গেল, গোল গোল, কিন্তু রাজনীতিকরা সবসময় কি এরকম গোল গোল কথা বলেন, নাকি এর মধ্যে একটা ভাঁজ রয়েছে যেটা আমরা খেয়াল করিনি? কি শুনলেন তো, বললেন সাংগঠনিক দুর্বলতার কথা। এই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আর দার্জিলিং, উত্তরবঙ্গের এই তিনটে জেলায় তৃণমূলের সংগঠন কে দেখতেন, তাহলে এবার তার খোঁজ পড়বে। দেখতেন অরূপ বিশ্বাস, আর এই তিনটে জেলার একটা আসনও তো জেতেনি তৃণমূল। তাহলে কি অরূপ বিশ্বাস সংগঠনটা মজবুত করতে পারেননি, এটাই ফিরহাদ হাকিমের বিশ্বাস? মানে এরকমই কি আমরা ধরে নিতে পারি রাজ্যের এক জায়গায় একটা ইস্যু কাজ করলো, আরেক জায়গায় কেন করলো না, সেটা যেরকম তৃণমূলকে গ্রাসরুট স্তরে মানে একদম তৃণমূল স্তরে গিয়ে বুঝতে হবে, তেমনই মনে হচ্ছে আরেকটা বিষয়ে তাদের পোস্টমর্টেম করাটা খুব জরুরি। কোন বাঘ তাদের অভয়ারণ্যে দরকার আর কোন বাঘকে তাদের আর দরকার নেই, এটা মনে হচ্ছে তৃণমূলের বুঝে নেওয়ার সময় এসেছে, জানেন তো। আমাদেরও মনে হয়েছে যে এ ব্যাপারে আরও কিছু কথা বলার দরকার, যে কথাগুলো আজ না বললেই না। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों?
आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। চিরদিন কারো সমান নাহি যায়, এটা তো জীবনের ধ্রুব সত্য। কিন্তু এই ভোটটা মনে হচ্ছে কয়েকজনের রাজনৈতিক ইনিংসের সামনে হঠাৎ করে একটা বড় সড়ো প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিল। মানে এদিকেও হতে পারতো, ওদিকেও হতে পারতো, আপাতত এদিকটা হয়েছে। ফলে তারা কবে কিভাবে ঘুরে দাঁড়াবেন বা আদৌ দাঁড়াতে পারবেন কি না, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেটা নিয়ে পরে আলোচনা করব। কিন্তু আপাতত তাদের যে স্মৃতির অতলে তলিয়ে যেতে হচ্ছে, মানে এই ভরা বাজারে এরকম জয়, টান টান উত্তেজনা, টেনশান এসবগুলো ছাপিয়ে এরকম একটা ব্যবধান, এর মাঝে তাদের নাম যে কারুর মনে টনে পড়ছে না, তাদের দলেরই কারুর মনে পড়ছে না, এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। খেয়াল করে দেখুন, যতই ওই যাদের নামগুলো লোকে ভুলে গেছে তাদের নাম অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায় বা জ্যোতিপ্রিয় মল্লিক হোক, নামগুলো এই মুহূর্তে আপনাকে মানতেই হবে যে রাজ্য রাজনীতিতে অপ্রাসঙ্গিক, জায়গা নেই, ভাবার সময় নেই আর কি। অথচ একটা সময় ছিল যখন মনে হতো অনুব্রত মণ্ডলকে ছাড়া বীরভূমে ভোট হতে পারে না, জ্যোতিপ্রিয় মল্লিককে ছাড়া উত্তর 24 পরগনায় তৃণমূলের আসন বের করা মুশকিল, পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতা না থাকলে সংগঠনের কপালে হয়তো চওড়া ভাঁজ পড়বে, এসব মনে হতো, অনেক কিছু মনে হতো একটা সময়। এই লোকসভা ভোটটা সেই সব ভাঁজগুলো, সব প্রশ্নগুলো, সব দুশ্চিন্তাগুলোকে একদম জাস্ট মুছে দিয়ে চলে গেল। জানেন তো, বোঝা গেল সব কিছুতেই রাজনৈতিক দলগুলোর সামনে তাকানোর সময় আর সুযোগ রয়েছে। তারা থাকে সব সময়, তারা তাকান না এই যা। এবং একই সঙ্গে তারা খেয়াল করেন না এই বিজ্ঞান জিনিসটা না সমস্ত জায়গায় সত্যি, মানে রাজনীতির ক্ষেত্রেও। এই জন্যে এই আরেকবার বিজ্ঞান যে কথাটা বলে যে কোথাও এই বিশ্বে ভ্যাকুয়াম, শূন্যতা থাকতে পারে না, সেটা কিন্তু ভীষণভাবে সত্যি প্রমাণিত হলো এই রকম জায়গায় এসে। শূন্যস্থান যদি কিছু থাকে, কিছু না কিছু এসে যে সেই শূন্যস্থান পূরণ করে দেয়, সেটা এখন অনুব্রত মণ্ডলরা হাড়ে হাড়ে টের পাচ্ছে। দুর্নীতির অভিযোগ ভুরি ভুরি, তবু ভোটে তৃণমূলের নেই চুরি, নেতারা জেলে তবু জয় আসছে অবহেলে। এমন ছড়া শাসক বিরোধী কেউই কাটবে না, তাই আমরাই আবৃত্তি করে দিলাম। সত্যি বলুন তো, কোন ম্যাজিকে বীরভূম উতরে গেল? তিহার জেলে বন্দী অনুব্রত মণ্ডল, কেন্দ্রীয় বাহিনী বুথে। এই পরিস্থিতিতে কে বিলি করবেন গুড় বাতাসা, কে ঢাক বাজাবেন চরম চরম? উদ্বেগ কি একটুও ছিল না? কেষ্টকে ধরে রেখেছে কেন? ইলেকশনের জন্য। ইলেকশন হয়ে যাবে, ওকে বলেছে তুমি বিজেপি করবে না, বিজেপিকে মদত করলো, তাহলে তোমায় তাড়াতাড়ি ছেড়ে দেবো, দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে, ও ছাড়া পেয়ে যাবে। বিজেপিকে আমার থেকে ভালো কেউ চেনে না। ঢাকের বাদ্যি ছাড়াই তো দিব্যি ভোট পুজো হয়ে গেল। অনুব্রত বিরোধী কাজল শেখ করে দেখালেন তিনিও পারেন, বিনা রক্তপাতেই পারেন। বদনাম বীরভূমের তৈরি হয়েছিল যে কোনো কারণ, সেটাকে আপনি অনুব্রত বারবার আনবেন না। প্রমাণ হয়েছে যে সেটা ছাড়াও ভোট করা যায়। যখন বীরভূম জেলার বোলপুর লোকসভা কেন্দ্রের বা আমাদের সারা ভারতবর্ষের লোকসভা কেন্দ্রে ডিক্লেয়ার হয়, তখন আপনারা আমাদের কাছে গিয়েছিলেন, তখন আপনাদেরকে আমরা বলেছিলাম যে বোলপুর লোকসভা কেন্দ্রের অসিত মাল কমসে কম 3 লক্ষ ভোটের ব্যবধানে জিতবে এবং বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় বিগত দিনে যে মার্জিন ছিল তার থেকেও বেশি মার্জিনে জিতবে, সেটাই হয়েছে। শতাব্দী রায় ব্যক্তিগতভাবে তিনি প্রচুর পরিশ্রম করেছেন, সেইটারই ফল তিনি হাতে নাতে পেয়েছেন। সন্ত্রাসের প্রয়োজনে নেই, বীরভূম শান্তির জায়গা, শান্তিপূর্ণভাবে প্রতিটি নির্বাচনে মানুষ তা নিজের উপর নিজে দেয়। ভুরি ভুরি দুর্নীতি আমরা বোঝাতে অক্ষম, বা মানুষ কোথাও সেটা বুঝতে পারেনি, বা এটাও হতে পারে মানুষ বুঝেও তৃণমূলকে আবার নিয়ে আসছে। এটা মেনে নিতেই হচ্ছে, আমরা হেরেছি, তো লড়াই জারি থাকবে।
এবার অনুব্রত মণ্ডল যদি ফিরেও আসেন, তিনি কি প্রতিশ্রুত বীরের মর্যাদা পাবেন? কাজল শেখ তো দলের সামনে যুক্তি পেশ করতেই পারেন, চ্যালেঞ্জিং টাইমে আমি নির্ঝঞ্ঝাটে উতরে দিলাম, তা একটা কালীপটকাও না ফাটিয়ে আমি দাম পাবো না। উতরে তো উত্তর 24 পরগনাও গেল ভালোভাবে, বারাকপুরের আসনটাও অর্জুন সিংয়ের হাত থেকে উদ্ধার হয়ে গেল। সন্দেশখালীতে যদিও লিড পেয়েছেন রেখা পাত্র, কিন্তু বসিরহাটে ভালোভাবে জিতে গিয়েছেন হাজী নুরুল ইসলাম। ওরা চিন্তা করেছিল এই সন্দেশখালী নিয়ে সারা ভারতবর্ষকে এইটাকে ইস্যু করে একটা তোলপাড় করার ব্যবস্থা করেছিল। আজকে বসিরহাটের মানুষের আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই, তারা যেভাবে মানুষ আমাদের ভোট দিয়েছে। সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহানও জেলে, যদিও অনুব্রতর মতো তিনি একেবারে অপাংতেয় হয়ে যাননি। ভোটের দিন বাঘের বাহিনী এরিয়া ডমিনেশন করেছে বলে শোনা যাচ্ছে। শেখ শাহজাহান সন্দেশখালী বিরাট বড় ত্রাস ছিল। শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু শেখ শাহজাহানের ছাড়া ওই 13টা নদী 9টা দ্বীপ এলাকায় বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবেই কিন্তু ছোট বড় মাঝারি শেখ শাহজাহান এখন আছে, তারা কিন্তু সন্ত্রাস চালাচ্ছে, তাদের সন্ত্রাসে কিন্তু মানুষ সন্ত্রস্ত। আচ্ছা আপনি বলুন তো, বাদুরিয়ায় শাহজাহান কোথায়, হারোয়ায় শাহজাহান কোথায়, উত্তর বসিরহাটে শাহজাহান কোথায়, দক্ষিণ বসিরহাটে শাহজাহান কোথায়, হিঙ্গলগঞ্জে শাহজাহান কোথায়, মিনাখায় শাহজাহান কোথায়? আসলে এরা না হাতটাকে মানতে পারে না। মানে শাহজাহান জামিন পেলে মালার সঙ্গে মেডেলও পেতে পারেন, কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক, তার প্রয়োজন কি এখনো আগের মতোই রইল, নাকি অলক্ষেই একটা পূর্ণচ্ছেদ পড়ে গেল? প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন বিমল বলো ভাষা কেসরি। বীরভূমে অনুব্রত মণ্ডলের শূন্যস্থান কাজল শেখ একা পূরণ করেছেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কোর কমিটি, মানে যে কমিটিতে শতাব্দী রায়ও আছেন, সেই কমিটি সম্মিলিতভাবে করলো? এটা তো পরের প্রশ্ন, কারণ শূন্যস্থান যেভাবেই পূরণ হোক, যিনিই পূরণ করুন, বীরভূমে কিন্তু আপাতত উন্নয়নের সংজ্ঞাটা বদলে গেল। এটা তো পরিষ্কার বুঝতে পারছি, বোঝা গেছে যে বীরভূমে অনুব্রত মণ্ডলের জায়গাটার ফাঁকা নেই। তিনি ছাড়া পেলে বীরের মর্যাদায় বরণ করা হবে বলে তৃণমূল নেত্রী বলেছিলেন। হ্যাঁ, তিনি অবশ্য এটাও মনে করেছিলেন যে এই ভোটটা মিটে গেলে তারপর তাকে ছেড়ে দেওয়া হবে। এবার তার সেই ভবিষ্যৎবাণী মানে ঠিকঠাক সেটা আমরা বাস্তবে দেখতে পারবো কি না সেটা জানি না, কিন্তু যাই হোক, তিনি এলেও ভবিষ্যৎবাণী যদি ফলেও যায়, তার এসে দেখবেন তার জায়গাটা এক বীর বা অনেক বীর মিলে হয়তো পূরণ করে দিয়েছেন। ওই কবি লিখেছিলেন না, তোমার আসন শূন্য আজি এ বীর পূর্ণ করো। যে রাজ্যের যে জেলার নামের মধ্যেই বীর ব্যাপারটা রয়েছে, সে জেলায় একজন বীরের শূন্য আসন আরেকজন বা একাধিক বীর যে পূরণ করে দেবেন, এতে আশ্চর্য হওয়ার কিছু আছে নাকি? এরপর যদি কোনো দিন অনুব্রত মণ্ডল ছাড়া পান, তখন তাকে বীরের সংবর্ধনা দেওয়া মানে তো উইনিং কম্বিনেশনটা নষ্ট করা। যে দলটা জেতালো তাদের একটা ধাক্কা দেওয়া, উইনিং কম্বিনেশন ভেঙে ফেলা যাকে বলে আর কি খেলার ভাষায়। মানে সেটা কি কোনো রাজনৈতিক দল করতে চাইবে? এই একটা কারণেই কিন্তু দেখুন, খেয়াল করে, যে কোনো আসনে একবার জয়ী প্রার্থীকে চট করে খুব প্রবলেম না হলে কোনো দল বদল করতে চায় না। এই যে দমদমে তো সেই তার আগে ভোটের আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি শুদ্ধ ভেবেছিলেন যে সৌগত রায় এবার দাঁড়াবেন না, কিন্তু সেই সৌগত রায় তিনি যখন বললেন না দাঁড়াবো, তার বয়স হয়ে গেছে এটা মেনে নিও, দল কিন্তু তাকে সরায়নি, তাকে দাঁড় করিয়েছে, জিতেও এসছেন তিনি। ফলে যারা এই উইনিং কম্বিনেশনের বাইরে থেকে গেলেন, তারা আর কোনো প্লেয়িং 11-এ সুযোগ পাবেন কি না, আসল দলে যে দলটা খেলবে সেই দলে ঢুকতে পারবেন কি না প্রথম একাদশে, তা নিয়ে কিন্তু সন্দেহ রয়ে গেল। আর রইল বাকি জঙ্গলরাজের কথা। এটা খুব ইন্টারেস্টিং জায়গা, হ্যাঁ, কারণ অভয়ারণ্য তার সঙ্গে জঙ্গলরাজ এই ব্যাপারটার একটা যোগসাযোগ আছে। এই যে এই সমস্ত বাঘেরা তাদের অভয়ারণ্যে না থাকলেও জঙ্গলরাজ যে মুছে যাচ্ছে না, সেটা তো বিলক্ষণ টের পাচ্ছি। অভয়ারণ্যে দুর্বলের ওপরে সবলের অত্যাচার, সেটাও তো চলছে। ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে খেয়াল করে দেখুন, রাজ্যের বিভিন্ন জায়গার থেকে কিন্তু আমরা হিংসার খবর পেতে শুরু করেছি।
পশ্চিম বর্ধমান, বীরভূম, কোচবিহার বা বাঁকুড়া, এই সমস্ত জায়গায় যেরকম সিপিআইএম বা বিজেপি আক্রান্ত হয়েছে, বিরোধী দলের কর্মী, পোলিং এজেন্টদের ঘরবাড়ি বা দোকান ভাঙচুর হয়েছে একের পর এক, বা ওই উত্তরবঙ্গে খোলা পিস্তল নিয়ে গুলি চালাতে দেখেছি, তাড়া করতে দেখেছি, বিরোধীদের পার্টি অফিস ভাঙা হয়েছে, ঠিক সেরকমই নদিয়ার চাপড়া আর কলকাতার কাছে খেয়াদহে তৃণমূল কর্মী খুঁড়ে তৃণমূলেরই আরেকটা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আচ্ছা, এই যে চারপাশে এত মারধর, খুন জখম শুরু হয়ে গেল, এটা কি বাঘের রাজত্বে সবাই বাঘ হয়ে যেতে চাইছে বলে, নাকি ভোটে খারাপ রেজাল্ট হতে পারে এই আশঙ্কাটা তৃণমূলের একাংশের মাথায় এমন চেপে বসেছিল, বুকের মধ্যে একটা চাপা ভাব তৈরি হয়েছিল যে হিংসার মধ্যে দিয়েই এখন সেই চাপগুলো, সেই টেনশনটা বাষ্পের আকারে নির্গত হচ্ছে। দেখুন, বিরোধীরা যেখানে যতটুকু জায়গা করেছেন সেটাকে কেড়ে নেওয়ার কারণটা না হয় বোঝা গেল, কারণ এখনও তো 2026 সামনে, আরও 2 বছর পর, কিন্তু তাও সামনে আরেকটা জায়গা রয়েছে। একদম ওই গোড়াতে বিনাশ করে দিতে পারলে ভবিষ্যতের জন্য নিষ্কণ্টক হওয়া যায়। কিন্তু তৃণমূলের হাতে তৃণমূলের আক্রান্ত হওয়ার কারণ কি? তাহলে কি তৃণমূলের একটা অংশের মধ্যে বিভীষণকে খুঁজে পাচ্ছে দলেরই অন্য একটা অংশ? শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। আমার মনে হয় না যে কোথাও হয়, তার কারণ হচ্ছে উত্তপ্ত করে কেউ কেউ করে, একটা উদ্দেশ্য করে। বাংলায় ভোট দিয়ে দিয়েছে তৃণমূলকে, এখন আর কারোর কিছু পাবার নেই, কিছু দেবার নেই। তৃণমূলের নেতারা বলছে, বলে গুলি করে দেবো। কি করেছিল এসে? রাত্রেবেলা এসে ইট পাটকেল মেরেছে, আমাদের ঘরটার ভেঙে দিয়েছে, শোকেস টোকেস সব ভেঙে দিয়েছে। অভিষেকজি মহোদয় আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে মানুষ আমাদেরকে দুহাত আশ্রয় দিয়েছেন, আমাদের সঙ্গে আছে, পাশে আছেন, আমরা কোনো রকম অশান্তি বার্তা বহাল রাখবো না। প্রথমে বাইক ভাঙচুর করে, বাইক ভাঙচুর করার পরে একসাথে মদ্যপান অবস্থায় মদ খেতে খেতে বিয়ারের বোতল, এই যে জানলাটা আছে সেখান থেকে যখন ভিতরে মারে, পুরো ভিতরে চারিদিকে চুরটাগ্রস্ত। যেখানে যেখানে আমাদের কর্মীদের উপর আক্রমণ হয়েছে সেইখানে আমি পৌঁছব। আমি দেখতে চাই যে তৃণমূলের গুন্ডাদের হারমাদদের কতটা সাহস আছে এবং এদের কতটা দম আছে। অত্যাচারের পরিবর্তে ইমোশনাল অত্যাচার, মানে বিজেপি রাজ্য সভাপতির কথা শুনে এই কথাটাই সবার আগে মাথায় এলো। জানেন তো, এত বড় জয়ের পরেও কেন বিরোধীদের ওপর তৃণমূলের এত আক্রোশ, এই প্রশ্নটা সুকান্ত মজুমদার যাদের কাছে তুললেন সেই তৃণমূলের তরফে শুনলেন তো ফিরহাদ হাকিমের কথা। তিনি তো ভোট পরবর্তী হিংসার বিষয়টাকেই অস্বীকার করলেন। এটা কিন্তু এবার তৃণমূলের এবারে স্ট্র্যাটেজি, জানেন তো, প্রত্যেকটা ক্ষেত্রে। ওই বলছিলাম, বিজেপি যখন বলেছে হিসেব দেয়নি বলে টাকা দেওয়া যাচ্ছে না, বা বিজেপি যখন বলেছে যে টাকা 9-6 করেছে তৃণমূল ওই আবাস ঠাবাসের, তখন তৃণমূল বলেছে ওরা টাকা দিচ্ছে না বঞ্চনার জন্য, মানে টাকাটা আসছে না এটাকেই বড় করে দিয়েছে। এক্ষেত্রেও তাই, হিংসার বিষয়টাকেই তো অস্বীকার করে ফেললেন গোটা ব্যাপারটা। কিছু যদি নাই ঘটে থাকে তাহলে তার কোনো এই সমস্ত রিয়াকশান দেওয়ারও ব্যাপার থাকে না। আচ্ছা, একটা কথা বলুন, কোথাও যদি কিছু না হয় তাহলে এই যাদের বক্তব্যগুলো শুনলেন তারা শুধু শুধু কেনই বা ফের একবার এরকম অভিযোগগুলো করবেন? আচ্ছা, এক কথা বলুন তো, কোথাও যদি কিছু না হয় তাহলে পঞ্চায়েত ভোটের পর আবার রাজ্যপাল কেন একটা বিশেষ সেল তৈরি করলেন, কুইক রেসপন্স টিম তৈরি করলেন? সবটাই কি তৃণমূল চক্রান্ত হিসেবে দেখছে? আরেকটা কথা, সুকান্ত মজুমদার বললেন যেখানে যেখানে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার হবে সেখানে সেখানে তিনি পৌঁছবেন। অর্থাৎ যে যে জায়গায় সাংগঠনিকভাবে সংঘবদ্ধ বিজেপি কর্মীরা তৃণমূলের মোকাবিলা করতে পারছেন না, আক্রমণ রুখতে পারছেন না, বিজেপির রাজ্য সভাপতি সেখানে যাবেন। আচ্ছা, এইভাবে সংগঠনের মনোবল বাড়ানোর কাজটা ভোটের আগে করলে হতো না? মানে সুকান্ত মজুমদারের আবেগ রয়েছে, কিন্তু তাদের সিস্টেমটাই তো গড়বড়ে। সিস্টেম মানে তো সংগঠন আর আবেগ দুটোকে একসঙ্গে মিলিয়ে একসঙ্গে চালানো। সেটা চলেছে বলেই তো তৃণমূল এই লোকসভা ভোটে এতটা সফল। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের ম্যাজিক, তার নামের আবেগ, আরেকদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিস্টেম, সাংগঠনিক সিস্টেম। জেলায় জেলায় ঘুরে নবজোয়ার যাত্রা বা ভোটের আগে প্রত্যেকটা জেলায় বৈঠক, এটা পুরোটা সিস্টেমে বাঁধা।
এই দুয়ের যোগফল মানে সিস্টেম আর আবেগের যোগফল যে কি হতে পারে সেটা তো এখন চোখের সামনে সবাই দেখতে পাচ্ছেন। এবারের ভোটে অভিষেক ব্যানার্জির নেতা হিসেবে পরবর্তী ধাপে উঠে আসা, এটাই কিন্তু এই সিস্টেম আর আবেগের একসাথে চলার ফলাফল। জানেন তো, এটা কিন্তু তৃণমূলের এত আসন পেয়েছে, যাবতীয় প্রেডিকশন ভুল প্রমাণ করে দিয়েছে, কিন্তু তারপরেও তৃণমূলের সেরা প্রাপ্তি যদি কিছু থাকে তাহলে বোধহয় এটাই। একই সঙ্গে রাজ্য রাজনীতির জন্য কিন্তু এটা বড় ইঙ্গিত। দেখুন, ধারাবাহিকভাবে পরপর বিভিন্ন ক্ষেত্রেই তো রাজনৈতিক উত্থান হচ্ছিল অভিষেকের, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। একই সঙ্গে তার ওপর যে একটা পাহাড় প্রমাণ চাপ ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে ইডি সিবিআইয়ের তদন্তের চাপটা সামলানো তো চারটিখানি কথা না, কিন্তু এই সব কিছুর মধ্যেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সক্রিয় ইমেজ তৈরি করতে পেরেছেন এবং সেটা রক্ষা করতেও পেরেছেন। সব থেকে বড় কথা সেটা যে কার্যকরী এটা প্রমাণ করে দিয়েছেন। দেখুন, একদিকে অভিষেক 7,10,930 ভোটে জিতলেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো ঘোষণা করলেন। পাশাপাশি দুটোকে বসিয়ে দেখুন, ঠিক যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে পাশে বসালেন, বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন? বললেন অভিষেক কি সব থেকে বেশি ভোটে জেতা প্রার্থী এবং তাকে তিনি ইন্ডিয়া জোটের বৈঠকে পাঠাচ্ছেন, অর্থাৎ তাকে ওই মেন যে জায়গাটা সেই জায়গায় দলের প্রতিনিধি করে দিচ্ছেন। আর দুই, পরবর্তী প্রজন্মের উঠে আসার কথা বলতে শুরু করলেন। এই উঠে আসার কথা, তৈরি হয়ে যাওয়ার কথা, উত্তরাধিকার বেছে নেওয়ার কথা, এ বিষয়ে এতদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কোনো বার্তা দেননি। যখনই এই প্রসঙ্গ উঠেছে তখনও কিন্তু তিনি ওই সবাই মিলে আছেন, যখন আসবে ভাবা যাবে, এরকম সব কথা বলেছেন। তাহলে লোকসভা ভোটের এই 29টা সিট মমতা বন্দ্যোপাধ্যায়কে কি উত্তরসূরি বাছাইয়ের ক্ষেত্রে মুখ খুলতে বাধ্য করলো? हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। I am telling you one thing. I am in the party, but I told you from the beginning that I have to build up my 3 generation. I am grateful to them. My 3 generation is coming up. And that's why Abhishek also played a very important role. And at the same time, all the Trinamool Congress leaders, they also played, and workers, the important role. We worked as a family. We don't consider as individual. We consider Trinamool Congress, all India Trinamool Congress, as our one family. পরবর্তী প্রজন্মকে স্বীকৃতি দেওয়ার ফলে তৃণমূলের ভেতরে বহু পুরনো যে সমস্যাটা রয়েছে সেটা আবার মাথাচাড়া দেবে না তো। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে উত্থান এবং এই যে তৃণমূল নেত্রী তাকে এইভাবে একটা স্বীকৃতি দিয়ে দিলেন, এর ফলে কি ওই নবীন প্রবীণের গোলমালটা নতুন করে আবার শুরু হয়ে যেতে পারে, নাকি পুরোপুরি ধামাচাপা পড়ে যাবে? একটা দ্বিধা আর একটা দ্বন্দ্ব। এই দ্বিধা দ্বন্দ্ব, এই দুটো শব্দ কিন্তু আমরা পরস্পর একে অপরের সাথে সম্পর্কযুক্ত, আর আমরা পরপর উচ্চারণ করি। দেখবেন দ্বিধা আর দ্বন্দ্বের মধ্যে সম্পর্কটা যে কতটা জোরালো সেটা কিন্তু লোকসভা ভোটের ফলাফলটা বিশ্লেষণ করলেই একদম পরিষ্কার টের পেয়ে যাবেন। এই যে উত্তর আর দক্ষিণ লোকসভা কেন্দ্রের বহু ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে পড়েছে, এমনকি দক্ষিণ কলকাতার মতো জায়গা, কলকাতা দক্ষিণের মতো কেন্দ্র, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের আসন, যেখানে 5টা ওয়ার্ড, সেখানে তৃণমূল পিছিয়ে গেছে। জানেন তো, রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারের ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে। একমাত্র দক্ষিণ কলকাতায় লিডকে দিয়েছেন ফিরহাদ হাকিম। বন্দর এলাকার থেকে 42,000 ভোটে ফিরহাদ হাকিম এগিয়ে দিয়েছেন মালা রায়কে। এর ফলে ফিরহাদ হাকিমের অবস্থানটা হয়তো একটু শক্তিশালী হবে, এবং একই সঙ্গে এটা তো মানতে হবে যে সংখ্যালঘু ভোট একমুখী হওয়ার প্রবণতাটা ছিল বলেই তৃণমূল কিন্তু বহু আসনে জিতে গেছে, এক্ষেত্রেও তাই। কিন্তু সংখ্যালঘুদের এই তৃণমূল প্রীতি তো আমাদের দ্বিধা কিছুতেই কাটাচ্ছে না। উত্তর কলকাতায় রাজ্যের মন্ত্রী শশী পাজা
তার এলাকাতেও তো তৃণমূল পিছিয়ে পড়েছে। অথবা ধরুন দমদম লোকসভা কেন্দ্রের কথা, সেখানে সৌগত রায় জিতেছেন ঠিকই, কিন্তু রাজারহাট গোপালপুর বিধানসভা সেটাও তৃণমূলের জেতা, সেখানে মাত্র 76 ভোটের লিড পেয়েছেন। এই রাজারহাট গোপালপুর কেন্দ্রের বিধায়িকা তো আবার নবীন শিবিরের অদিতি মুন্সি, এবং বিধানসভাটা সামলান অনেকটাই অদিতির স্বামী দেবরাজ চক্রবর্তী। দেবরাজ তো আবার উত্তর 24 পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। ফলে পরিস্থিতিটা বুঝতে খুব অসুবিধা হচ্ছে কি, মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় বা সৌগত রায় তারা যে নবীনদের ধাক্কা সহ্য করে জিতলেন, সেটা কি এই ভোটের ফলাফলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে না? দক্ষিণ 24 পরগনায় ধামাকাদার রেজাল্ট তৃণমূলের। 4 লক্ষের চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন, শেষমেশ 7,10,000 ভোটে জিতলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার আর জয়নগর 2 বিধানসভায় তৃণমূলের লিড দেখলে চোখ কপালে উঠবে। ফলতা বিধানসভায় 1,68,372 ভোটের লিড তৃণমূলের, আর ক্যানিং পূর্ব বিধানসভায় তৃণমূলের লিড 1,65,878 ভোটের। 42-এর মধ্যে 17টি লোকসভায় 1.5 লক্ষ বা তার বেশি ভোটে জিতেছেন প্রার্থীরা। সেখানে একটি বিধানসভাতেই 1.5 লক্ষের চেয়েও অনেক বেশি লিড। অথচ এমন দুর্দমনীয় তৃণমূল মহানগরে মহাবিপাকে। 144 ওয়ার্ডের কলকাতা পুরসভায় 70 থেকে 78টি ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। দক্ষিণ কলকাতায় দেবাশিস কুমার, জুঁই বিশ্বাসের ওয়ার্ডে এগিয়ে বিজেপি। ভবানীপুর বিধানসভায় মাত্র 3000-এর লিড তৃণমূলের। উত্তর কলকাতায় মন্ত্রী শশী পাঁজার বাড়ির ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। জোড়াসাঁকো, শ্যামপুকুর 2 বিধানসভাতেই এগিয়ে তাপস রায়। তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেনের ওয়ার্ডেও বিজেপি এগিয়ে। বেলেঘাটায় পরেশ পালের ওয়ার্ডে প্রায় 10,000 ভোটে পিছিয়ে তৃণমূল কংগ্রেস। তাহলে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণে তৃণমূল জিতল কি করে? জেতালো বন্দর, এন্টালি, পার্ক সার্কাসের মতো এলাকা। শুধু বন্দর থেকেই মালা রায়কে 42,000 ভোটে এগিয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম। যেহেতু ল্যান্ডের ভ্যালু বেড়ে গেছে, এখানকার মানুষ কিনতে পারছে না, তাই এই বাড়ির মালিকেরা সব চলে গেছে বেহালা, কেউ এদিকে এদিকে চলে গেছে। এখানে যারা আসছেন তারা ইউপিতে, রাজস্থানে তাদের আত্মীয় স্বজনরা বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছে, কিন্তু এখানে তাদের মাথায় কিছুতেই আমরা ঠিক করতে পারছি না। বেশিরভাগই আবার যদি সেন্ট্রাল গভর্নমেন্টের হয়, তখন একটা অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, তারা ভাবে বোধহয় যে সেন্ট্রাল গভর্নমেন্টে মোদি থাকলে শেয়ার ভ্যালু বাড়বে। তাদের নিজেদের পার্সোনাল গেনের জন্য তারা বিজেপিকে অনেক সময় ভোট দেয়। মানুষের মনে যে বিজেপি নেই এ কথা একেবারেই নয়। ভোট অন্য পলিটিক্সে হয়েছে। বামপন্থীদের ভোট কাটার ফলেই বেশিরভাগ ক্ষেত্রে বিজেপির পরাজয় হয়েছে। বিজেপির নিজেদেরও ভেতরে কিছু সমস্যা ছিল, যেগুলো ওভারকাম করতে পারলে হয়তো ভালো হতো। প্রবীণ তৃণমূল নেতা সৌগত রায়ও খানিকটা হোঁচট খেয়েছেন রাজারহাট গোপালপুরে। দমদমে সৌগত রায় জিতেছেন 70,660 ভোটে। রাজারহাট গোপালপুর বিধানসভায় সৌগত রায়ের লিড মাত্র 76। সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, 3 প্রার্থীর মধ্যে একটা বিষয় কমন, 3 জনই আদি এবং 3 জনই প্রবীণ। তাই কি কিছু জায়গায় লড়াই কঠিন হয়ে গেল? কোথায় দুর্বলতা খুঁজে দেখবে নাকি তৃণমূল? দেখুন, কলকাতার এই 2টো লোকসভা আসনের মতোই দমদমেও দলীয় প্রার্থীদের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো প্রচার করেননি। মনে আছে আপনাদের? ভোটের আগে বলেছিলাম। এবার বিরোধীরা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের জোরেই নাকি এই যাত্রা সৌগত রায় টিকে গেলেন, জিতে গেলেন, মানে সোজা বাংলায় উতরে গেলেন আর কি। কিন্তু কোথাও গিয়ে প্রশ্নের মুখেও কি পড়লেন না? মানে নবীনরা যদি এক ধাক্কা অর্ধ বলে আর একটা ধাক্কা মারেন, তাহলে প্রবীণ গোষ্ঠীর ভেঙে পড়া কি শুধু সময়ের অপেক্ষা? এই প্রশ্নটা কিন্তু বিরোধীরা করতে শুরু করেছেন। এবং প্রশ্ন যে শুধু, এই প্রশ্নটা একটা অদ্ভুত, একটা সার্বজনীন প্রশ্ন হয়ে গেছে। এরা তো সব দলের জন্য সত্যি হয়ে গেছে। মানে শুধু যে শাসক দলকে লক্ষ্য করে এরকম প্রশ্ন উঠছে এরকম নয়, কিন্তু বিজেপির ক্ষেত্রেও উঠছে। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দিলীপ ঘোষ হেরে গেছেন, প্রাক্তন রাজ্য সভাপতি, সাংসদ ছিলেন। এবার কেন হেরে গেলেন? এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে এসে কি নিজেকে মানিয়ে নিতে পারলেন না দিলীপ ঘোষ, নাকি সেখানকার মানুষ জোট মানতে পারলেন না?
মেদিনীপুর থেকে এসে কি বর্ধমানের জল হাওয়া তার সহ্য হলো না? দেখুন, বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী তিনি নিজে কিন্তু বলছেন হারের কারণটা তিনি খুঁজে পেয়েছেন, এবং তার কথা শুনে মনে হচ্ছে যে হারের কারণ ওই লক্ষ্মীর ভাণ্ডার বা তৃণমূলের সংগঠন নয়, বরং সাবোতাজ, অন্তর্ঘাত। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী মনে হচ্ছে ওই বিশ্বাসঘাতকদের সন্ধান পেয়েছেন, সেটাই কিন্তু তার বক্তব্যে স্পষ্ট। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটাও রাজনীতির অঙ্গ, আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। বহু আগে আমিই বলেছিলাম বাঙালিদের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হচ্ছে কাঠি। সে বাঙালি রাজনীতিতে থাকুক বা অন্য কোথাও থাকুক, অসুবিধা তো নেই, কাঠি ব্যবহার করবেই। দিলীপদার দুঃখ আমি বুঝতে পারি। দলটা যারা 2-4 জন স্টাবলিশ করেছে, তার মধ্যে দিলীপদা, যখন 2টো এমএলএ এলো তখন দিলীপদা, সেই দিলীপদাকে আস্তে আস্তে কীভাবে সাইডলাইন করছে, কীভাবে তার জেতা সিটকে সরিয়ে দিল, এগুলো বুঝতে পারি তাদের দলের ব্যাপার। কিন্তু আমাদের খুব বেশি বলার নেই, যে আর কে, যেহেতু ওদের দলের ব্যাপার। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। জাস্ট একটা প্রশ্ন মনের মধ্যে এলো, তাই করেই ফেলি বরঞ্চ। মানে তৃণমূলের প্রবীণরা এ যাত্রা ধাক্কাটা সামলাতে পারলেও দিলীপ ঘোষ কি তাহলে শুধুমাত্র এই কাঠির ধাক্কাতেই কুপকাত হয়ে গেলেন? মানে ভোটের রেজাল্ট বেরোনোর পর আমার মতো অনেকের মনেই কিন্তু অনেক প্রশ্ন ঘুরছে। এবং শুনলেন তো, দিলীপ ঘোষ তিনি কাঠির উল্লেখ করলেন, আর সুকান্ত মজুমদার সে কাঠির প্রসঙ্গটাকে সেকেন্ড করলেন। তিনি ওই কাঠির অস্তিত্ব মেনে নিলেন, এবং তিনি তাছাড়াও অন্য বক্তব্যে আমি শুনছিলাম বলছিলেন যে তিনি সব সিদ্ধান্ত তো তিনি নেন না, মানে বেশ কিছু অনেক কিছু ঘটনা ঘটে দলের মধ্যে, কিন্তু যেহেতু দলের সভাপতি তিনি, রাজ্য সভাপতি তিনি, সব কিছু তার ঘাড়ে এসে পড়ে। অর্থাৎ কিছু জায়গায় তিনিও কিন্তু পুরোটা তার ঘাড়ে নিচ্ছেন না। মানে এর বাইরেও তারা দুজনেই কাঠি প্রসঙ্গতে আছেন, কিন্তু সেইটার বাইরেও তাহলে তারা এমন কাউকে বা এমন কোনো জায়গা খুঁজে পেয়েছেন দলের মধ্যে, অথবা আশঙ্কা করছেন যে দলে একটা কোনো এরকম জায়গা আছে যেখান থেকে কাঠি সাপ্লাই হচ্ছে। এই প্রশ্নগুলো সচরাচর হারলে বড় করে সামনে আসে, জয়ের সময় ধামাচাপা পড়ে যায়, আর ভোটের আগে একটা ছাই চাপা আগুনের মতো দিকে দিকে জ্বলতে থাকে। এর উপরেই কিন্তু ওই সংগঠনের স্থায়িত্বটা নির্ভর করে, জানেন তো, যে ছাইটা কত বেশি চাপা পড়লো এবং শেষ পর্যন্ত আগুনটা নিভিয়ে দেওয়া গেল কিনা, তার ওপর গোটা বিষয়টা নির্ভর করে। এবার এই রকম প্রশ্ন বা এরকম সংশয়, মোদ্দা কথা হচ্ছে যে এখন ভোটের ফল বেরানোর পর সবাই সবার দিকে একটা সংশয়ের দিকে তাকাচ্ছেন, একটা সংশয়ের চোখে সবার মধ্যে একটা অনিশ্চয়তা, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন। মানে মোদ্দা কথা হচ্ছে যে কী হয় ভাব, কেন হলো ভাব, দুটো একসঙ্গে পাশাপাশি চলে আর কি। এই যে ধরুন সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এনডিএ, মানে নর্মালি আমি এবারে ভোটটা ভাবছিলাম, এইবারের ভোটটা নিয়ে কারোর তো কিছু বলার নেই, সব পক্ষের খুশি হওয়ার কথা, এবং অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত যা দেখছি কিছুই তো বদলায়নি। আমাদের রাজ্যে তৃণমূল রয়েছে, এটা তাদের ধাক্কা দেওয়ার মতো কোনো বিষয় ছিল না, তারা থাকবে। মানে 35টা আসন যদি বাই চান্স বিজেপি পেয়ে যেত, অমিত শাহর কথা অনুযায়ী এখানে তাদের আরও বেশি টেনশন বাড়তো। 26 তারা দেখবেন না, এরকম শোনা গেছিলো, ফলে তাদের কোনো সমস্যা নেই, তারা এখানে থাকছেন। একক সংখ্যাগরিষ্ঠতা সেটাও বিজেপির, তারা নিজেরা 240-এর বেশি আসন একা পেয়েছে, এনডিএ দলগতভাবে 272 পেরিয়ে গেছে, এবং তারাই সরকার গড়বে, এটা নিয়েও এই মুহূর্তে পরিষ্কার, এটা নিয়েও কোনো সংশয় নেই। ফলে যে যেখানে ছিলেন, যে যেমন ছিলেন আছেন, তারা কারোর কোথাও কোনো সমস্যা নেই, আমাদের জন্য কোনো কিছু বদল নেই, একদম কি নেই। মানে একটা সব কিছু ওরকম ডেফিনেটিভ টোনে বলা অত সহজ নয় যখন সেটা রাজনীতির ব্যাপার। কারণ এবার যে সরকার গড়ার জন্যে বিজেপিকে কিন্তু শরিক দলগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রথম আফিকে ইস্তফা দিয়েছেন, এরপর সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে সরকার গঠনের দাবি পেশ করতে হবে। এমনিতে সেটা নিয়ে খুব সমস্যা নেই, এমনিতে একক সংখ্যাগরিষ্ঠতা নেই, কিন্তু 32টা আসন জোগাড় করতে হবে। এবার কাদের কাছ থেকে আসবে সেটা তারা ওই এনডিএর জোটের বাকিদের শরিকদের দিকে তাকালেই পরিষ্কার বুঝতে পারছেন। দুটো নাম তার মধ্যে জল করছে,
নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু। এবার নীতিশ কুমার আজ দিল্লিতে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকটা সেরে ফেলেছেন। ভোটে এনডিএ শরিক হিসেবেই লড়েছেন তিনি, ফলে এটা দিয়ে নর্মালি সংশয় থাকার কথা না। এরা সবাই তো সঙ্গেই আছেন। গোটা বিষয়টাকে ওই যেরকম এখানে বামফ্রন্ট হিসেবে দেখা হতো, ঠিক সেরকম এখানে এনডিএ হিসেবে দেখাটাই স্বাভাবিক। ভোটের ফলাফল সামনে আসার পর পাটনায় মোদি নীতিশকে অভিনন্দন জানিয়ে যে বিরাট পোস্টার টাঙানো হয়েছে, সেটাও তাহলে খুব স্বাভাবিক ঘটনা। তবু সংশয় আছে, মনে সংশয় আছে। কেন? কারণ নীতিশের ট্র্যাক রেকর্ড এইটা কাউকে না স্বস্তিতে থাকতে দেয় না। একাধিকবার তিনি শিবির বদল করেছেন, অসাধারণ একটা পারদর্শিতা তার আছে। কেউ জানেন না তিনি মানে সুকুমার রায় থাকলে তাকে গেছো দাদার মতোভাবে দেখতেন। বলেন জানেন তো, একবার এখানে একবার ওখানে, কোন মুহূর্তে তিনি যে কোথায় আছেন কেউ জানেন না। রাজনীতিতে তার নাম যার জন্য পাল্টু রাম হয়ে গেছে। এবার পাটনা থেকে দিল্লি যাওয়ার যে সময়টা, সেটাও খুব ইন্টারেস্টিং জানান আজকে নীতিশের। কারণ তার যে ওই বিমানে তার সহযাত্রী ছিলেন আরজেডির তেজস্বী যাদব। কিছুদিন আগে নীতিশ যখন মুখ্যমন্ত্রী ছিলেন বিহারে, তখন তেজস্বীকে তিনি নিজের সন্তানের মতো দেখতেন, এরকম শোনা গেছিল আর কি। কতটা মানে মুখে বলতেন, কতটা দেখতেন সেটা নিয়ে সংশয় আছে। দেখুন, তেজস্বী তার এনডিএতে যাওয়ার কোনো প্রশ্ন নেই, কিন্তু যে যেতে যেতে এতটা সময় পেলেন, নীতিশের সাথে এত আলোচনা করলেন, আমি নিশ্চিত সবাই এই গ্যারান্টিটা কেউ দিতে পারছেন না। এমনকি নরেন্দ্র মোদীও, আমি জানি না এত মোদির কি গ্যারান্টি দিয়েছেন এবার ভোটের আগে, তিনিও কি এই গ্যারান্টি দিতে পারবেন যে নীতিশ কিছুতেই কোনো দিন ওই ইন্ডিয়া জোটে ফিরে আসবেন না? এদিকে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, তাকে নিয়েও সামান্য হলেও কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। নীতিশ আর চন্দ্রবাবু দুজনেই কিন্তু স্পিকারের পদটা দাবি করতে পারেন বলে শোনা যাচ্ছে। আর তার সঙ্গে বিগ ফোর মানে অর্থ, স্বরাষ্ট্র, বিদেশ আর প্রতিরক্ষার মধ্যে যে কোনো দুটো মন্ত্রক, দেখুন তাদের এখন পোয়া বাড়ো, তাদের ওপর নির্ভর করে সরকার গড়তে হবে। তারাই হচ্ছে মেজর শরিক আর কি এনডিএর, বিজেপিকে বাদ দিয়ে। ফলে তারা যে এই সময় দরদামটা একদম কোমর কষে করতে নামবে, এটা নিয়ে কোনো সংশয় নেই। চান্স তো একবারই আসে, পেয়েছেন তারা, তখন সেই চান্স কাজে লাগাবেন, কেউ তাদের দোষ ধরতে পারবেন না। আর এই সংসদীয় রাজনীতিতে স্পিকারের কিন্তু বিশাল ভূমিকা, জানেন তো। মানে এই জন্যই সবাই তার পেছনে দৌড়চ্ছেন। স্পিকারের চেয়ার হাতে থাকলে বিরোধীদের সঙ্গেও যোগাযোগটা ভালো থাকে, দরদস্তুরের রাস্তাটা পুরো মাত্রায় খোলা থাকে, আবার সরকারও সংসদে তার দ্বারস্থ হতে বাধ্য। আর এর সঙ্গে ওই বিগ ফোর মানে চারটে বড় মন্ত্রক, এটা তো দেশ চালানোর সঙ্গে সরাসরি যুক্ত। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। এইগুলো না হয় দর দস্তুর, কিছু দিয়ে দেওয়া হলো, কিছু দেওয়া হলো না, এগুলো সব থাকবে। কিন্তু মোদি সরকারের এবার কাজ করার যা পরিকল্পনা, মানে আগের থেকে যেগুলো যা ঘোষণা করে রেখে দিয়েছেন, যা এজেন্ডার মধ্যে রয়েছেন, তাতে কিন্তু বিগ ফোরে বহিরাগতকে নেওয়াটা রীতিমতো ঝুঁকিপূর্ণ ব্যাপার। কিন্তু সরকার গড়তে গেলে আবার সেটাও করতে হবে। ফলে কোনো একটা জায়গায় কম্প্রোমাইজ কি করতে হতে পারে, এজেন্ডা অথবা দফতর। ফলে সংশয়টা নেই বলেও পুরোপুরি নেই, এটা কি বলা যাচ্ছে? हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1 अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। Sir, how was the meeting? Sir, how was the meeting? Are you pledging support? Sir, how was the meeting? You're part of the NDA, sir. Sir, how was the meeting? How can we contest elections if you are not a part of NDA? 3 parties combined we collected. Why you got that doubt, I don't know. দেখুন, শুনলেন তো, চন্দ্রবাবু নাইডু পরিষ্কার বললেন যে তারা ওই এনডিএর দল হিসেবেই তো নির্বাচন লড়েছেন, ফলে সেখানেই আছেন, এটা নিয়ে কোনো সংশয়ের কোনো জায়গা নেই। এবং বৈঠকও ভালো হয়েছে বললেন তিনি। কিন্তু মুশকিল হচ্ছে ওইটাই, রাজনীতিতে কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। তবে হ্যাঁ, ইন্ডিয়া জোটের প্রধান দল কংগ্রেস, তারা সম্ভবত সরকার গঠন নিয়ে তেমন আগ্রহী নয়, এটা বলে দেওয়া যায়। যদিও শোনা যাচ্ছে যে তারা নিজেরা মিটিং করছেন, একটা ভেতরে ভেতরে এরকম ভাবনা চিন্তা হয়তো কেউ কেউ চাগিয়েও দিচ্ছেন।
যে একবার হিসেব কষে দেখাই যাক না সরকারটা গড়ে ফেলা যায় কিনা। কিন্তু কংগ্রেস কি আগ্রহী হবে? দেখুন, বিজেপিকে 240-এর আশেপাশে আটকে দেওয়ার পরেও কংগ্রেস কিন্তু 100-এ পৌঁছতে পারেনি। তাই শরিক জোগাড় করে সরকার গড়লেও সেটা তারা হয়তো বড় শরিক হবে, কিন্তু সরকারটা সেটা কি খুব শক্তপোক্ত হবে, নাকি একটু ভঙ্গুর হবে? আর তার উপর বিরোধী আসনে 240 জন সাংসদ নিয়ে বিজেপি বসে থাকবে, মানে আমি এনডিএটাকে ছেড়েই দিলাম। তার থেকে শক্তিশালী বিরোধী যদি কোথাও গিয়ে সংসদে বসে, তাহলে কিন্তু সেটা কংগ্রেসের জন্য শাসক দল হিসেবে বসে কাজ করার পক্ষে রীতিমতো নাইটমেয়ার হয়ে যেতে পারে, রাতের ঘুম উড়ে যেতে পারে। বিরোধী জোট নিশ্চয়ই বুঝে গেছে যে এই ভোটে একটা জিনিস মানুষের দাবির জায়গাটা উঠে এসছে, মানে এই বিরোধী কেন, শাসক জোটও নিশ্চয়ই বুঝে গেছে। জানেন তো, আমরা বলি না, এত প্রচার টচার শুনলাম যে এই ভোটটা বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক উৎসব এবং আমাদের গণতন্ত্রের একটা অদ্ভুত মাধুর্য আছে, সেটা কিন্তু টের পেয়েছি। জানেন তো, এই ভোটে ধরুন সাধারণ মানুষের যে রুটি রুজির প্রশ্ন বা এই ধরনের ইস্যুগুলো, এগুলো প্রাধান্য পেয়েছে, হয়তো মানুষের মনের মধ্যে রয়েছে, এটা কিন্তু মানুষ বুঝিয়ে দিয়েছেন। রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে খুব একটা খুঁজে পাবেন না, সেখানে পুরোপুরি সব রাজনৈতিক ইস্যু আর ধর্মীয় ইস্যু, যেগুলোর সঙ্গে আমাদের ওই বেসিক যেগুলো নিডস, সেগুলোর একটা বড় তফাৎ সবসময় ছিল। সেই বিভাজন হয়েছে, দেশের ধর্মীয় বিভাজনটা কিন্তু স্পষ্ট। ভোটদানের ক্ষেত্রে যে প্যাটার্ন আমরা লক্ষ্য করছি তাতে এটা স্পষ্ট, কিন্তু তার মধ্যে থেকেও মানুষ কিন্তু বুঝিয়ে দিয়েছে যে ওই বেসিক যে আমাদের জিনিসগুলো দরকার, রুটি রুজি, এগুলোর চাহিদাটা পূরণ না হওয়ায় তাদের বক্তব্যটা তারা কোথাও গিয়ে একটা অদ্ভুতভাবে সাইলেন্টলি একটা ইঙ্গিতে তারা কিন্তু বুঝিয়ে দিল এগুলো ভাবাটা দরকার। একটা অদ্ভুত বৈপরীত্যের সাক্ষীও রইল আমাদের দেশটা। দেখুন খেয়াল করে, রাম মন্দির এই ভোটের আগে ছিল ধর্মীয় ভাবাবেগের শীর্ষে, কিন্তু সেই আবেগ যে সারা দেশে একভাবে কাজ করেনি বা বিরাটভাবে কাজ করেনি, সেটা তো ভোটের ফল বা প্রবণতায় স্পষ্ট। যেখানে রাম মন্দির, সেই ফৈজাবাদেই তো হেরে গেছে বিজেপি, আবার একেবারে কাজ করেনি সেটাও বলতে পারবেন না। এই রাম মন্দিরের ভাবাবেগ কাজ করেছে বলেই তো গোটা দেশের সংখ্যালঘুরা একজোট হয়ে বিজেপি বিরোধীদের ভোট দিয়েছে। আর যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেন তাহলে দেখবেন এখানেও এই ধর্মীয় মেরুকরণের জায়গাটা স্পষ্ট। শুভেন্দু অধিকারী তো বলেছেন যে 92% সংখ্যালঘু ভোট তৃণমূল পেয়েছে, সংখ্যাতত্ত্বের হিসেব। এবং সেটা যদি দেখা যায় তাহলে দেখবেন গত বিধানসভা ভোটের তুলনায় একটুখানি ভোট হয়তো কমেছে, কিন্তু গত লোকসভা ভোটের কাছাকাছি ভোট পেয়ে গেছে বিজেপি। তাদের এতটা দুচ্ছাই করার মতো জায়গায় অন্তত ভোট পার্সেন্টেজের হিসেবে তারা কিন্তু যায়নি। তৃণমূল তাদের ভোট খানিকটা বাড়িয়েছে, কিন্তু বাম আর কংগ্রেসের জোটের ভোট সেটা খানিকটা হলেও বাড়ায় গোটা বিষয়টার ইধার উধার হয়ে গেছে, মানে ওই সিটের সংখ্যার বিষয়টা। অঙ্কের বা সংখ্যাতত্ত্বের এই বিচার কিন্তু মানুষের ভাবাবেগের কারণেই অনেক বড় হয়ে উঠেছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।